টাইমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বপ্না। শুরু করছি আজকের প্রাইম টাইম। আর প্রাইম টাইমের প্রথমেই যে খবরের দিকে চোখ রাখবো, একটি যাত্রীবাহী নৌকা প্রবল ঝড় বৃষ্টির মধ্যে পড়ে। একটি যাত্রীবাহী নৌকা প্রবল ঝড় বৃষ্টির মধ্যে পড়ে। মঙ্গলবার দুপুরে গোসাবা থেকে প্রায় ৬০ জন যাত্রী নিয়ে নৌকাটি বাসন্তীর গদখালিতে আসছিল। মাঝ নদীতে শুরু হয় ঝড় বৃষ্টি, তবে মাঝির তৎপরতায় প্রাণে বাঁচেন যাত্রীরা। অনেকে অবশ্য নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পাড়ে ওঠেন। যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি, প্রবল ঝড় বৃষ্টির মধ্যে একটি যাত্রীবাহী নৌকা, বিপজ্জনক অবস্থায় এই নৌকাটি, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রবল ঝড় বৃষ্টি ৬০ জন যাত্রী নিয়ে নৌকাটি যাচ্ছিল, বাসন্তীর গদখালিতে আসছিল, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে মাঝ নদীতেই শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি। যদিও মাঝির তৎপরতায় প্রাণে বাঁচেন যাত্রীরা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রীতিমতো নদীর মাঝখানেই কিন্তু দুলতে দেখা যায় এই যাত্রীবাহী নৌকাটি। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, রীতিমতো ভয়ঙ্কর পরিস্থিতি দেখা যাচ্ছে যে যাত্রীবাহী ৬০ জন যাত্রী নিয়ে যাচ্ছিল এবং নদীর মাঝখানে প্রবল ঝড় বৃষ্টি। প্রসেনজিৎ, কি জানা যাচ্ছে? আর দুপুরে কার্যত দক্ষিণ চব্বিশ পরগনার যে সমস্ত উপকূলবর্তী এলাকা রয়েছে সেখানে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়, এবং সেই ঝড় বৃষ্টির সময় একটি যাত্রীবাহী নৌকা, যেটি কিনা গোসবা খেয়াঘাট থেকে ছেড়ে গদখালির দিকে আসছিল, নৌকাটি যখন ছাড়ে যাত্রীদের কথা, সেই সময় আকাশ ভালো ছিল, কিন্তু একটু এগোতেই, অর্থাৎ মাঝ নদীর দিকে এগোতেই কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, এবং সেই ঝড় বৃষ্টির কবলে পড়ে নৌকাটি। নদীতে প্রচন্ড ঢেউ সেই সময় ছিল, এবং যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। মাঝিও নৌকাটিকে সামাল দিতে পারছিলেন না। অবশেষে কোনো মতে সেই নৌকাটিকে একটি খাড়ির মধ্যে ঢুকিয়ে গাছের গায়ে বেঁধে কোনো রকম ভাবে নৌকার যারা যাত্রী ছিলেন তাদেরকে রক্ষা করেন ওই মাঝি। এর মধ্যে অবশ্য অনেক যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন, তারা নৌকা থেকে ঝাঁপ দেন নদীতে এবং সাঁতরে তারা পাড়ে ওঠেন। এরপরে ঝড় বৃষ্টির প্রকোপ কমলে তবে সেই যাত্রীদেরকে খেয়াঘাটে নিয়ে আসা হয় এবং তাদেরকে উদ্ধার করা হয়। এবং প্রশ্ন উঠেছে যে কোনো রকম কিন্তু প্রশাসনিক যে নজরদারি সেটা কিন্তু নেই। তার কারণ যখন একটি নৌকাতে ৩৫ থেকে ৪০ জনের বেশি যাত্রী নেওয়ার কথা নয়, প্রত্যেকটি যাত্রীকে লাইফ জ্যাকেট দেওয়ার কথা, সেখানে সে সমস্ত কিছু ছাড়াই এবং অনিয়ন্ত্রিত ভাবে যাত্রী নিয়ে কিন্তু এই নৌকা পারাপার করা হয় প্রত্যেকদিন, এবং এই দুর্যোগের সময়েও কিন্তু সেটা করা হচ্ছে। ফলে এদিন কিন্তু একটা বড়সড় বিপদ ঘটতে পারতো, তেমনটাই মনে করা হচ্ছে। এবং এই ঘটনার পর অবশ্য পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসেছেন, তারা খেয়াঘাটে নজরদারি করছেন যাতে ৩৫-৪০ জনের বেশি যাত্রী নিয়ে নৌকা পারাপার না করে, সেদিকে কিন্তু নজরদারি করা হচ্ছে। স্বপ্না। প্রসেনজিৎ, প্রশাসনের তরফ থেকে কি কোনো বার্তা পাওয়া গিয়েছে ইতিমধ্যে? দেখো, প্রশাসনের তরফ থেকে কোনো বার্তা পাওয়া যায়নি, তবে এই ঘটনার পর যখন সংবাদ মাধ্যম নড়াচড়া করতে শুরু করে এবং বিষয়টি যখন সংবাদ মাধ্যমে প্রকাশ পায়, তখনই কিন্তু কার্যত প্রশাসনের তরফ থেকে বিষয়টিতে নজরদারি শুরু করা হয়েছে, এবং দুটি খেয়াঘাটে, অর্থাৎ গদখালিতে বাসন্তী থানার অন্তর্গত গদখালি খেয়াঘাটে এবং গোসবা থানার অন্তর্গত গোসবা খেয়াঘাটে, সেখানেও কিন্তু নজরদারি চালানো হচ্ছে যাতে কিনা অতিরিক্ত যাত্রী নিয়ে কেউ পারাপার না করে, কোনো নৌকা পারাপার না করে, সেদিকে নজরদারি যেমন করা হচ্ছে, তেমনি যাতে এই দুর্যোগের সময় খেয়া পারাপার বন্ধ রাখা হয় সেদিকেও কিন্তু বিশেষ নির্দেশিকা জারি করা হচ্ছে। ধন্যবাদ প্রসেনজিৎ। আকাশ পরিষ্কার ছিল, থাকাতে মধ্যিখানে এসেছি, হাওয়া খারাপ হয়ে গেছে, হয়ে যাওয়ার মধ্যিখানে বোট আমি ছেড়ে নিয়ে টানা চলে এসেছি ধারে, এসে ধারে কিনারা করে দিয়েছি, দেওয়ার পর গাছের সাথে বেঁধে দিয়েছি। তারপর ঝড়ঝাপটা থামতে, তারপর আস্তে আস্তে ঘাটে আনলাম, এনে বোট লোকজন মানে চলে গেল। সেই সময়কার পরিস্থিতি কেমন ছিল? তখন ভয়ানক অবস্থা ছিল, আচ্ছা, পরিস্থিতি খারাপ ছিল। এতগুলো লোকের জীবন বাঁচালেন, কি মনে হচ্ছে, কেমন লাগছে? এখন ওই ধারে এনে নিজেকে মনে করছি ভালো করেছি, এটা যে বড় দুর্ঘটনা ঘটে যেত। আচ্ছা, আপনি সেই সময় কি ছিলেন? নৌকাতে ছিলেন মাঝি? হ্যাঁ, মাঝি ছিল। আপনি চালাচ্ছিলেন? হ্যাঁ, আমি চালাচ্ছি। কি নাম কি আপনার? আমার নাম গণেশ অধিকারী। প্রবল ঝড় বৃষ্টির মধ্যে পড়ে একটি যাত্রীবাহী নৌকা। মঙ্গলবার দুপুরে গোসবা থেকে প্রায় ৬০ জন যাত্রী নিয়ে নৌকাটি বাসন্তীর গদখালিতে
আসছিল। এই বিষয়ে যাত্রীরা কি বলছেন শোনাবো। ছিলাম আসতে গিয়ে মাঝখানে নদীর মাঝখানে যেভাবে ঝড় উঠেছিল, ওটার কারণে বোটের মধ্যে জল প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আমরা বাঁচার তাগিদায় আমরা সবাই বেঁচে ফিরেছি এবং আমরা বাচ্চাগুলো নিয়ে সঙ্গে করে বেঁচে ফিরে ওপরে উঠে এসেছি। মানে হঠাৎ করে কি হয়েছিল? হঠাৎ করে এটা হয়ে এসেছে, ঝড়টা প্রচুর পরিমাণে ঝড় বেড়ে গেছে, নদীর ঢেউও বেড়ে গেছে। হঠাৎ করে এইভাবে আজকের আমরা বেঁচে ফিরে এসেছি। মোট কতজন ছিলেন? আমাদের ফ্যামিলি ছিল 15 জন, বাচ্চা কাচ্চা নিয়ে টোটাল 15 জন ছিলাম। আর এবারে বোটে যা ছিল টোটাল মিলিয়ে 50-60 জন হবে। সবাই বেঁচে ফিরে এসেছে, এখন আপাতত সবাই সুস্থ আছে। দেখলাম যে জঙ্গলের ভিতর বোটটাকে ঢুকিয়ে দিয়েছে। আর দেখলাম জঙ্গলের ভিতরে বোটটা ঢুকিয়ে দিয়েছে, এই কারণে জঙ্গলে গাছপালা জড়িয়ে সবাই বাঁচার তাগিদায় বোটটা যাতে না পাল্টি খায় সেই জন্য ঢুকিয়ে দেওয়া হয়েছে। মানে মাঝির বুদ্ধিতে? হ্যাঁ। আচ্ছা, কি নাম কি আপনার? আমার নাম নীলাদ্রি মণ্ডল। বাড়ি? ফের নিয়োগ জোটের গেরো এসএসসি। আপনারা জানেন যে ইতিমধ্যেই নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এবং সেই বিজ্ঞপ্তিকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে এবার চাকরি প্রার্থীরা। বয়সের ঊর্ধ্বসীমায় কেন ছাড়, কেন শুধুমাত্র চাকরিহারাদের ক্ষেত্রেই ছাড়, অভিজ্ঞতার জন্য 10 নম্বর বরাদ্দ নিয়েও প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে 2016 সালের চাকরি প্রার্থীরা। এই বিষয়ে প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র, দেখে নেব। এসএসসির তরফ থেকে ইতিমধ্যেই নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং তারপরে কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন। তবে এখনো পর্যন্ত চাকরিহারা শিক্ষক অর্থাৎ 2016 প্যানেলে যারা চাকরি পেয়েছিলেন এবং সুপ্রিম কোর্টের রায়ে যাদের চাকরি ইতিমধ্যেই চলে গিয়েছে, তারা কিন্তু তাদের একেবারে যে অবস্থান ছিল সেই অবস্থানে তারা অনড়। তারা পরিষ্কার জানাচ্ছেন কোনো মতেই কিন্তু তারা আর চাকরিতে তারা আর পরীক্ষায় বসতে চান না। যে জায়গায় তারা কাজ করতেন সেই জায়গায় সসম্মানে তাদের পুনর্বহাল করতে হবে। আমি একবার ছবিটা দেখাবো। বিকাশ ভবন থেকে কিন্তু ইতিমধ্যেই তারা সেন্ট্রাল পার্কের উল্টো দিকে ঠিক বইমেলা প্রাঙ্গণের সামনে কিন্তু তারা তাদের অবস্থান বিক্ষোভ মঞ্চ চালিয়ে যাচ্ছেন হাইকোর্টের নির্দেশে। এবং ইতিমধ্যে হাইকোর্টে চাকরি প্রার্থীদের তরফ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে, যেখানে চাকরি প্রার্থীরা তারা দাবি করেছেন যে নতুন যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে একাধিক ফারাক রয়েছে 2016 বিজ্ঞপ্তির সঙ্গে। একদিকে নাম্বারের যেমন বিভাজন রয়েছে, তার পাশাপাশি কিন্তু একাধিক পরিবর্তন রয়েছে। তারা চাইছেন যে 2016 প্যানেলে যে নিয়মে পরীক্ষা হয়েছিল সেই নিয়মে পরীক্ষা নেওয়া হোক। এই আবেদন জানিয়ে কিন্তু ইতিমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে চাকরি প্রার্থীদের তরফ থেকে এবং হাইকোর্টে কিন্তু সেই মামলা গ্রহণ করা হয়েছে। এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে যারা চাকরিহারা শিক্ষকরা রয়েছেন তারা পরিষ্কার জানাচ্ছেন যে এই সমস্ত চাকরি প্রার্থীদের তারা পাশে রয়েছেন, কারণ দীর্ঘদিন ধরে পরীক্ষা হয়নি, কোনো নিয়োগ হচ্ছে না, নিয়োগের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে তারা চাইছেন যে পরীক্ষা হোক, যারা ওয়েটিং লিস্টে রয়েছে, যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে তারা চাকরি পাক। কিন্তু কোনোভাবেই তারা কিন্তু আর পরীক্ষায় বসতে নারাজ। তারা চাইছেন যে রাজ্য সরকারের তরফ থেকে তাদের সঙ্গে আলোচনা করা হোক, রিভিউ পিটিশন নিয়ে রাজ্য সরকার কি চাইছেন এবং পরীক্ষার বিজ্ঞপ্তি যে জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তি নিয়ে কি ভাবা হচ্ছে, গোটা বিষয়টি তাদের সঙ্গে আলোচনা করা হোক। তারা কিন্তু আর কোনোভাবেই পরীক্ষায় বসবেন না, এই বার্তা কিন্তু স্পষ্ট জানিয়ে দিচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। ক্যামেরায় শ্রীকান্তের সঙ্গে প্রীতিপাত্রের রিপোর্ট, নিউজ টাইম বাংলা, বিকাশ ভবন। এই বিষয়ে চাকরিহারা শিক্ষকরা কি বলছেন শোনাবো। নোটিফিকেশন সংক্রান্ত যে মামলা হয়েছে বা বিজ্ঞপ্তি সংক্রান্ত সেই মামলা আমরা করিনি হাইকোর্টে। প্রথম কথা হচ্ছে আমরা কোনোভাবেই পরীক্ষা দিতে চাই না, কারণ আমরা পরীক্ষা দেব কেন এই বিষয়টা এখনো আমরা বুঝতে পারছি না। আমরা একবার পরীক্ষা দিয়ে যোগ্যতার প্রমাণ করে 7-8 বছর চাকরি করছি, পরীক্ষা পুনরায় আমরা কোনোভাবেই বসতে চাই না। কিন্তু আলটিমেটলি সমস্ত রকম আইনি প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরে যদি সেরকম যদি উপায় না থাকে, যদি পরীক্ষাতে বসতে হয়, একদম শেষ পথ আমরা বলছি, সেই সময় অবশ্যই করে যদি পরীক্ষা হয় সেটা তোমার 2016 যে গেজেট বা রুল হিসেবে আছে সেরকম হিসেবেই আমরা পরীক্ষা দিতে চাই। আমাদের এখানে যে ধর্ণা অবস্থান সেটা আমরা চালাচ্ছি এবং আমরা এখন বৃহস্পতিবার দিনকে একটা ধিক্কার মিছিল
মিছিলের আয়োজন করা হয়েছে, যেহেতু এই পুলিশি বর্বরতার মানে একটা হিসেবে যে আমরা তো সেটাকে মেনে নিচ্ছি না, তো সেটার জন্য এটা করা হবে এবং এরপরে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব। জুন মাসের মাঝামাঝি থেকে আমরা বৃহত্তর আন্দোলনের প্রক্রিয়া পশ্চিমবঙ্গে এবং সেখান থেকে দিল্লি সমস্ত জায়গাতেই আমরা কিন্তু করব। যেটা এমএ ফাইলটা হয়েছে হাইকোর্টে, সেই এমএ ফাইলটা করেছে যারা, তারা হচ্ছে আমাদের 16 সালের 2016রই প্যানেলের ওয়েট লিস্ট। এটা আমরা সবসময় প্রথম থেকেই বলে এসেছি এই মঞ্চ থেকে যে ওরা কিন্তু সত্যি বঞ্চিত। এই 2016 সালের যদি দুর্নীতিটা না হতো এই হিউজ পরিমাণে, তাহলে কিন্তু ওই ওয়েট লিস্ট যারা বঞ্চিত, ডিপ্রাইভ, তারা কিন্তু সেই জায়গাটা পেত। তারা তাহলে যোগ্যতা নিরিখে তারা সেই সময় বঞ্চিত। আমরা প্রথম থেকেই চেয়েছিলাম বা এটা আশাও রেখেছিলাম যে টেন্টেড, সুপ্রিম কোর্টে যে চিহ্নিত টেন্টেড, তাদেরকে টার্মিনেশন ধরিয়ে দিয়ে যারা ওয়েট লিস্ট 16 সালের ওয়েট লিস্ট, তাদেরকে আমাদের সাথে নিয়ে রিপ্যানেল করে ওরাও ওদের যোগ্যতায় চাকরিটা পাক, আমরাও আমাদের যোগ্যতায় যে চাকরিটা পেয়েছিলাম 16 সালে সেটাতে আমরা সসম্মানে বহাল থাকি। আর এই বিষয় নিয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন শোনাবো। স্বাভাবিক, এটা আমি ইতিপূর্বেই বলেছিলাম যে মামলা হবে এবং রাজ্য সরকার খুব পরিকল্পিতভাবেই এই নোটিফিকেশনগুলো আইন বিরুদ্ধভাবে জারি করেছেন। স্বভাবতই মামলা হবে। আসলে রাজ্য সরকারের পরিকল্পনা হচ্ছে যারা দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে কাজ পেয়েছেন তাদেরটা টিকিয়ে রাখা, সেটা অনেক বেশি ওদের কাছে গুরুত্বপূর্ণ। স্বচ্ছ নিয়োগ করার পরিবর্তে দুর্নীতিমূলক প্রক্রিয়াকে বাঁচাও, এইটাই পরিকল্পনা থেকে এটা হয়েছে। এবং স্বভাবতই যারা স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া চান, যারা যোগ্যতা প্রমাণ করতে চান তাদের মেধার ভিত্তিতে, তারা মামলা করবেন, খুব স্বাভাবিক। এই সম্পূর্ণ উদ্দেশ্য হচ্ছে তো যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের টিকিয়ে রাখার পরিকল্পনা। এবং আরেকটা দুর্নীতির দরজা খোলা। ইতিমধ্যেই বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জোগাড় করার জন্য বাজারে টাকার খেলা শুরু হয়ে গেছে। মানে তৃণমূল কংগ্রেস প্রশাসন এমন কোনো ব্যবস্থা নেবে না যে ব্যবস্থার মধ্য দিয়ে স্বচ্ছতার সঙ্গে কাজ হয়। কিভাবে টাকা উপার্জন করা যায় সেটা ওদের পরিকল্পনা। বাতিল হয়ে যাবে, হাইকোর্টই বাতিল হয়ে যাবে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সব সুপ্রিম কোর্টে। ওরা তো ভাবছিল এইটাই যে বারে বারে সুপ্রিম কোর্টের কাছে যেতে পারবে এরা। ওরা যেভাবে নতুন করে নম্বরের বিন্যাস করেছে যোগ্যতা নির্ণয়ে, তো একেবারে চুরি করবার রাস্তা, একই ঘটনা ঘটবে। এদের তো নিজেদের সংশোধন করার চেষ্টা নেই। যদি সংশোধন করার সদিচ্ছা থাকতো তাহলে রাজ্য সরকারের প্রথম কাজ ছিল কারা কারা সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত, কারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের নাম তালিকা প্রকাশ করে দেওয়া। তাহলে অন্ততপক্ষে একটা অংশ স্পষ্ট হয়ে যেত তারা বাদ হলেন। তারপর যারা বঞ্চিত হয়েছেন দুর্নীতির জন্য তারা সকলেই পরীক্ষায় বসলে পরে স্বচ্ছতার সঙ্গে তাদের মেধা প্রমাণ করতে পারতেন। মুখ্যমন্ত্রীর কথা আপনারা কেন গুরুত্ব দেন আমি জানি না, এবং কখনো তথ্যভিত্তিক কথা বলেন। পুলিশের তলব মেনে এবার বিধাননগর উত্তর থানায় হাজিরা দিলেন মেহবুব মণ্ডল। আপনারা জানেন যে চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডলকে নির্দেশ দেওয়া হয়েছিল বিধাননগর উত্তর থানায় হাজিরা দিতে হবে, সেই মতো হাজিরা দিলেন মেহবুব মণ্ডল। হাজিরা দিলেন বিধাননগর উত্তর থানায়। 15ই মে যে ঘটনা ঘটে এবং পুলিশের সঙ্গে কার্যত চাকরিহারা শিক্ষকদের যে খণ্ডযুদ্ধের ছবি আমরা দেখেছিলাম, থানায় হাজিরা দেওয়ার সময় মেহবুব মণ্ডল সাংবাদিকদের কি জানিয়েছেন শোনাবো। ডেকেছেন, আমি এখনো তো জানি না উনারা কি জিজ্ঞাসা করবেন, কি উদ্দেশ্যে আবার নতুন করে ডেকেছেন সেটাও জানি না। যদিও হাইকোর্ট অলরেডি বলে দিয়েছেন, একটা অর্ডার অলরেডি সেই সময় দিয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য আগের দিনই বলেছিল যদি প্রয়োজন হয় আবার ডাকবো, আজকে আবার ডেকেছেন। যতক্ষণ পর্যন্ত না জিজ্ঞাসা করছেন, কি জিজ্ঞাসা করছেন আমি তো বলতে পারছি না। যাই, এখন দেখা যাক। চিঠিটা আসলে একটু অন্যরকমভাবে, মানে আমার বাড়িতে চিঠি গিয়েছিল, আমার বাবা মা তো অ্যাকচুয়ালি ছিল না, বোনের বাড়ি ছিল। 6 দিন পরে ঢুকে নোটিশটা দেওয়ালে চিপকানো দেখেছে। নোটিশটা আমাকে ছবি তুলে পাঠালো, তখন আমি দেখলাম আজকেই আমাকে ডাকা হয়েছে। আমি ফোন করলাম, যে নাম্বার দেওয়া ছিল, বলেছি যে আমার আসতে দেরি হবে, এই জন্য আমার দেরি হয়েছে। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে? মেহবুব মণ্ডল তিনি হাজিরা দিয়েছেন থানায়, জিজ্ঞাসাবাদ কি চলছে?
দেখো, ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে মেহবুব মন্ডলে। তোমাকে জানাবো, চাকরিহারা যারা 15 তারিখে অর্থাৎ গত মাসেই যে 15 তারিখ বিকাশ ভবন তারা ঘেরাও করেছিলেন এবং বিকাশ ভবনের ভেতরে তারা পৌঁছে গেছিলেন এবং যা একাধিক কর্মচারী যারা সরকারি আধিকারিক তারা বেরোতে পারছিলেন না এবং বিকাশ ভবনের একাধিক জায়গায় দেখা যাচ্ছে কি সেই সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে। সেই মামলা দিয়ে একাধিক চাকরিহারাদেরকে ডাকা হয় নর্থ থানার যে ডিডির বিভাগ, সেখানে ডাকা হয়। কিন্তু আজ দ্বিতীয়বারের জন্য মেহবুব মন্ডলকে ডাকা হয় এবং তাকে প্রায় 2.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছেন ডিডির শাখার পুলিশ কর্মীরা। তাকে যে প্রশ্ন করা হয়েছে এমনটাই মানে বলা যেতে পারে কি, মেহবুব তিনি জানিয়েছেন কি তিনি 15 তারিখে কোথায় ছিলেন, কোথাও না কোথাও তিনি কোনো বক্তব্য রেখেছিলেন কি বিকাশ ভবন ঘেরাও করে রাখতে হবে বা কাউকে বার করার কোনো চেষ্টা হবে না, সবাই ভেতরে থাকবে, এই ধরনের প্রশ্ন পুলিশের তরফ থেকে করা হয়েছে। কিন্তু মেহবুব যেটা জানালেন কি তিনি সেই সময় ছিলেন এবং তিনি কোনো রকম কোনো মন্তব্য করেননি। কিন্তু এক রকমের যারা বিক্ষোভ বা আন্দোলনকারীরা যারা ছিলেন, যারা চাকরিহারারা, তারা বিকাশ ভবন ঘেরাও করে রেখেছিলেন এবং কাউকে আটকানোর কোনো মন্তব্য ছিল না বা কাউকে আটকানো নিয়ে কোনো কথা ছিল না। কিন্তু যেভাবে সরকারি কর্মচারীরা আটকে ছিলেন তার জন্য তারা দায় নয়, কিন্তু তারা চাইছিলেন কি যে শিক্ষা দপ্তরের আধিকারিকরা আছেন তাদের কাছে তাদের যে কথা সেটা পৌঁছে যাক এবং তারা আধিকারিকরা তারা এই যারা চাকরিহারা শিক্ষক এবং শিক্ষিকা তাদের কাছে এসে তারা কথা বলুন। কিন্তু শিক্ষা দপ্তর থেকে কেউ আসেনি সেই 15 তারিখে, তার জন্য তারা বিকাশ ভবনের ভেতরে ঢুকেছেন এবং বিকাশ ভবন দখল করেছেন। সেক্ষেত্রে একাধিক অভিযোগ উঠেছে, যার মধ্যে পুলিশ সমস্ত কেস করার পর এই মেহবুব কে ডাকা হয় দ্বিতীয়বারের জন্য। আজ থেকে প্রায় 2.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যে মেহবুবকে ছাড়া হচ্ছে বিধাননগরের যে ডিডি বিভাগের থানা থেকে। ধন্যবাদ সন্তোষ। তলব এড়াতে অসুস্থ অনুব্রত মণ্ডল, অন্যদিকে বিপাকে বোলপুর থানার আইসি। এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর। আপনারা জানেন যে অনুব্রত মণ্ডল তিনি যেভাবে আইসি লিটন হালদারকে কদর্য ভাষায় হুমকি দেয় এবং সেক্ষেত্রে তারপরেই কিন্তু অসুস্থ হয়ে পড়েন অনুব্রত মণ্ডল এবং এবার যেটা জানা যাচ্ছে যে কোভিড টেস্ট করা হবে অনুব্রতর। আইসিকে যে কদর্য হুমকি দেওয়া হয় তারপরেই কিন্তু অসুস্থ হয়ে পড়েন বীরভূমের বাঘ। এসডিপিও অফিসে মেডিকেল রিপোর্ট জমা দেওয়া হয় এবং জমা দেয়, অর্থাৎ এই রিপোর্ট জমা দেয় কেষ্ট ঘনিষ্ঠ মলয়পীঠের যে হাসপাতাল, মলয়পীঠের যে হাসপাতাল শান্তিনিকেতন মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজের চিকিৎসকরা। তলব এড়াতে অসুস্থ অনুব্রত মণ্ডল, করোনা টেস্ট করা হবে দাপুটে নেতার। আইসিকে যে কদর্য ভাষায় হুমকি দেওয়া হয় তারপরেই কিন্তু অসুস্থ হয়ে পড়েন অনুব্রত মণ্ডল। অসুস্থ হয়ে শয্যাশায়ী বীরভূমের বাঘ। এসডিপিও অফিসে মেডিকেল রিপোর্ট জমা কেষ্ট ঘনিষ্ঠ মলয়পীঠের। অন্যদিকে ডক্টর হিটলার চৌধুরীর সার্টিফিকেটে অসুস্থ অনুব্রত। রামপুরহাটের বিএমওইচের হিটলার চৌধুরী বিএমওইচ কিভাবে বেসরকারি হাসপাতালের চিকিৎসক? প্রশ্ন বিরোধী রাজনৈতিক দলগুলির। তালা বন্ধ হিটলারের হাজিপুরের বাড়ি, কোথায় গেলেন হিটলার? উঠছে প্রশ্ন। অর্থাৎ রামপুরহাটের বিএমওইচ হিটলার চৌধুরী এবং একজন বিএমওএইচ হয়ে কিভাবে তিনি বেসরকারি হাসপাতালের চিকিৎসক, সেই প্রশ্ন কিন্তু উঠছে। তালা বন্ধ, ইতিমধ্যে যেটা জানা গিয়েছে যে তালা বন্ধ হিটলারের হাজিপুরের বাড়ি। আপনারা জানেন যে অনুব্রত মণ্ডল অসুস্থ এবং সেই হিসাবে তার মেডিকেল রিপোর্ট জমা দেওয়া হয় এসডিপিও অফিসে এবং এই এসডিপিও অফিসে মেডিকেল রিপোর্ট জমা যে দেওয়া হয়েছে, যে মেডিকেল রিপোর্ট দেওয়া হয়েছে সেক্ষেত্রে সই করেছেন হিটলার চৌধুরী। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল। সুজিত, এক্ষেত্রে হিটলার চৌধুরী, চিকিৎসক হিটলার চৌধুরী, তিনি সার্টিফিকেটে সই করেছে এবং একজন বিএমওএইচ হয়ে কি করে একজন বেসরকারি হাসপাতালের চিকিৎসক হয়? সুজিত, কাল থেকে ঘুরপাট খাচ্ছে যে একজন বিএমওএইচ ব্লক মেডিকেল অফিসার, যিনি রামপুরহাট 1 নম্বর মেডিকেলের দায়িত্বে রয়েছেন এবং এই হিটলার চৌধুরী রয়েছেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের আরএমও হিসেবে এবং আরএমও হিসেবে তিনি কাজ করেন। অর্থাৎ তিনি সরকারি চাকরির পাশাপাশি তিনি বেসরকারি মেডিকেল কলেজেও তিনি চাকরিরত রয়েছেন। অর্থাৎ এখানেই প্রশ্ন চিহ্ন, সরকারি আধিকারিক কি করে বেসরকারি কলেজে
মেডিকেল কলেজে কি করে সেখানে চিকিৎসা করতে পারেন, যার ফলে অনুব্রত মণ্ডলের চিকিৎসা করা থেকেই ধরা পড়েছে তার সিগনেচার। এই সিগনেচার ধরা পড়াতেই সমস্যা তৈরি হয়েছে, যেখানে অনুব্রত মণ্ডলের চিকিৎসা যে তার দরকার বা তার যে কোভিড টেস্ট বা তার শারীরিক সমস্যা রয়েছে সেগুলির জন্যই মূলত যখন যে চিঠি দেওয়া হয়েছে এসডিপিওর কাছে, তদন্তকারী অফিসারের কাছে, সেখানে রয়েছে এই হিটলার চৌধুরীর সিগনেচার, যার ফলেই একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কি করে দিতে পারেন হিটলার চৌধুরী একজন বিএমএইচ হয়ে? যদিও আজকে খোঁজ খবর নিতে তার বাড়ি দেখা যায় মল্লারপুর এলাকাতে, হাজিপাড়াতে, সেখান থেকে তিনি পলাতক হয়েছেন, তাকে আর পাওয়া যাচ্ছে না। তবে তিনি হয়তো গা ঢাকা দিয়েছেন বা ভয় পেয়ে গেছেন, যার জন্য হয়তো তিনি। সুজিত, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে বিপাকে এই মুহূর্তে বোলপুর থানার আইসি লিটন হালদার, আইসিকে কদর্য হুমকি অনুব্রত মণ্ডলের, এবং সেই আইসির বিরুদ্ধেই এবার বিভাগীয় তদন্ত। সুজিত, এই বিষয়টি কি আপডেট রয়েছে? তো আইসি লিটন হালদার এমনিতেই একটি বিতর্কে জড়িয়েছেন অনুব্রত মণ্ডলের সঙ্গে। তার যে অডিও কথোপকথন হয়েছে এবং ভাইরাল হয়েছে অডিও, যার ফলে রাজ্য রাজনীতির তোলপাড় সাধারণ মানুষের মধ্যেও হয়েছে। তার মধ্যে অনুব্রত মণ্ডল যেমন অস্বস্তিতে রয়েছে, অন্যদিকে এই লিটন হালদার আইসি বোলপুর তিনিও সমস্যায় পড়েছেন, কারণ তার যে অডিও ভাইরাল হয়েছে, যেখানে সেই বিচার বিভাগীয় তদন্ত শুরু করেছে বীরভূম পুলিশ সুপার, এবং বীরভূম পুলিশের তরফ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এবং বিভাগীয় তদন্ত যেখানে পুলিশের মধ্যে সে তদন্ত করা হয়েছে। কয়েকদিন আগে আমরা বিশেষ সূত্রে খবর পাই, মুখ্যমন্ত্রী ফোন করে নির্দেশ দিয়েছিলেন যে বিভাগীয় তদন্ত করা হবে। কি করে অডিও ভাইরাল হলো সেই তদন্ত শুরু হয়েছে লিটন হালদারের বিরুদ্ধে, যার ফলে বোলপুরের বিভিন্ন মানুষের সঙ্গে যারা বাড়ি কারবার করেন, যারা বৈধ এবং অবৈধ সমস্ত লোকজনের সঙ্গে তার যোগাযোগ ছিল, সেইগুলি জানার চেষ্টা করবে এই তদন্তকারী অফিসাররা। ধন্যবাদ সুজিত। প্রধানমন্ত্রীকে চিঠি ইন্ডিয়া ব্লকের, এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর। সংসদে আলোচনা চান, অর্থাৎ পেহেলগাঁওয়ে যে হামলা হয়েছিল তার পরবর্তী পরিস্থিতি কি, এই বিষয় নিয়ে কিন্তু সংসদে বিরোধীরা তারা আলোচনা চান, এবং এই কারণেই তারা চিঠি পাঠিয়েছেন নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তারা চিঠি পাঠিয়েছেন। 16টি বিরোধী দল ইতিমধ্যেই তারা চিঠি পাঠিয়েছেন। আপনারা জানেন যে এর আগেও রাহুল গান্ধী তিনি সংসদের বিশেষ অধিবেশনের দাবি রাখেন, এবং পরবর্তীকালে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি রাখেন। এবার 16টি বিরোধী দল চিঠি পাঠালেন নরেন্দ্র মোদীকে। পেহেলগাঁওর পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা, সংসদে আলোচনা চান বিরোধীরা। চিঠিতে সই রাহুল, অভিষেক, অখিলেশের। আগামীকাল আলাদা করে চিঠি দিতে চলেছে আপ, এমনটাই কিন্তু জানা গিয়েছে। অর্থাৎ আমরা দেখেছি এর আগেও রাহুল গান্ধী তিনিও কিন্তু সংসদে বিশেষ অধিবেশনের দাবি জানিয়েছিলেন। পরবর্তীকালে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সংসদে বিশেষ অধিবেশনের দাবি জানিয়েছিলেন। অর্থাৎ পেহেলগাঁওর পরবর্তী পরিস্থিতি কি সেটা জানার অধিকার সমগ্র দেশবাসীর রয়েছে, এবং সেই কারণেই কিন্তু সংসদের বিশেষ অধিবেশনের ডাকার দাবি জানানো হয়েছে। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময় দা, আমরা দেখলাম যে এর আগে রাহুল গান্ধী তিনি সংসদের বিশেষ অধিবেশনের ডাকের দাবি জানিয়েছিলেন, তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম, এবং এবার 16টি বিরোধী দল তারা চিঠি দিলেন নরেন্দ্র মোদীকে, যে পেহেলগাঁওর পরবর্তী পরিস্থিতি কি। চিন্ময় দা। হ্যাঁ, একেবারেই দেখো, এটা একদিক দিয়ে তাৎপর্যপূর্ণ এই কারণে যে বহুদিন পর আবার ইন্ডিয়া জোটের যে দলগুলি ছিল, বিরোধী যে দলগুলো ছিল, তারা আবার একত্রিত হয়েছে এবং কোনো একটি বিষয়ে একমত হয়ে তারা একটা সিদ্ধান্তে আসতে পেরেছে। অর্থাৎ এই পহেলগাঁও এবং অপারেশন সেতুর পরবর্তী সময়ে বারবার দাবি জানানো হচ্ছিল যে সংসদের বিশেষ অধিবেশন ডেকে সমস্ত সাংসদকে গোটা বিষয়টা জানানো হোক। সেই দাবি ব্যক্তিগতভাবে এর আগে আমরা দেখেছি রাহুল গান্ধী বা মল্লিকার্জুন খার্গে তারা চিঠি দিয়েছিলেন, কংগ্রেসের তরফ থেকে দাবি জানানো হয়েছে, তৃণমূলের তরফ থেকে দাবি জানানো হয়েছে। কিন্তু আজকে বিরোধীরা 16টি দল একসঙ্গে বসে বৈঠক করে এবং সেই বৈঠক থেকেই সিদ্ধান্ত হয় যে একটি চিঠি দেওয়া হবে। সেই চিঠিতে 16টি বিরোধী দলের প্রধানদের, সংসদীয় দলের প্রধানের সই থাকবে, এবং সেই চিঠিতে আমরা জানি সই করেছেন রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদবের মতন শীর্ষ স্তরের নেতারা সই করেছেন, এবং তারা অবিলম্বে বিশেষ অধিবেশন ডেকে এই অপারেশন সিঁদুর এবং পেহেলগাঁও হামলার যে পরবর্তী পরিস্থিতি, ট্রাম্পের দাবি, এই সমস্ত নিয়ে গোটা বিষয়টা সাংসদদের কাছে পরিষ্কার করার দাবি জানিয়েছেন।
সবটা। ধন্যবাদ চিন্ময়দা। এই বিষয়ে ডেরেক ওব্রায়েন কি বলেছেন শোনাবো। 16 parties have written a letter to the Prime Minister demanding, seeking, asking for a special session of Parliament. The letter basically talks about Punj, Uri, Rajouri and having a free and frank discussion in Parliament. I'm going to give you the names of these parties. Before we give you the names of the parties, why this letter? The government is responsible to Parliament. Parliament is responsible to the people. So it's but natural for all these parties, since the government is responsible, answerable to Parliament, that's why this session, because Parliament is responsible to. আর এই বিশেষ অধিবেশন নিয়ে সঞ্জয় রাউত কি বলেছেন শোনাবো। प्रधानमंत्री जब संकट में थे या देश संकट में था तो आपको हम सभी की जरूरत पड़ी थी कि देश एक है, हम सब एक है, तो हमने आपको समर्थन दिया। हमने नहीं कहा कि आप फलाना फलाना 10 साल में किया है और अभी आगे जाकर भी यही करेंगे। हमने कहा देश संकट में हमको आपके साथ रहना है, लेकिन अगर आप संसद सत्र बुलाने में राजनीति करते हो तो ये देश के प्रतिष्ठा के लिए और लोकतंत्र के लिए ठीक नहीं है। इसलिए जो लेटर है हमारी तरफ से ये बहुत महत्व। খাস কলকাতায় মোবাইল চুরির অভিযোগে এক যুবককে অমানবিক নির্যাতন করা হলো। এক যুবককে মোবাইল চুরির অভিযোগে বিদ্যুতের শক। খাস কলকাতায় অমানবিক নির্যাতন, ইসলামপুরের যুবককে নৃশংস নির্যাতন, সন্তোষপুরের কারখানায় নির্যাতনের অভিযোগ, সামাজিক মাধ্যমে ভাইরাল নির্যাতনের ছবি। সোমবার থেকে নিখোঁজ নির্যাতিত যুবক। অভিযুক্তের বাবাকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। মোবাইল চুরির অভিযোগে বিদ্যুতের শক, খাস কলকাতায় অমানবিক নির্যাতন, ইসলামপুরের যুবককে নৃশংস নির্যাতন, সন্তোষপুরের কারখানায় নির্যাতনের অভিযোগ। এই বিষয়ে নির্যাতিত যুবকের বাবা ঠিক কি বলেছেন শোনাবো। আমার ছেলে হয়। কি কারণ, তাকে কেন এরকম অমানবিক ভাবে কেন সাজা দেওয়া হচ্ছে? মানে সাজার জন্য ও পয়সা পাচ্ছিল, তো পয়সার জন্য ও পয়সা ওকে বলছিল আর পয়সা তো আমি বাড়িতে দিব পয়সা, ওই জন্য মোবাইল চোর মানে ইনজাম দিয়ে দিল। ইনজাম দিয়ে আর কি ওকে মানে মারধর করছে, মারধর করে তাও 3 দিন মারছে। 3 দিন মারবার পরে তারপরে লাস্টের দিন ফের ও কুয়া উপর দিকে ঝুলাই আর কি, ঝুলাই মারছে, বেল দিয়ে মারছে আর ঈদের ডান্টা দিয়ে মারছে। ওই জন্য ফের ওর মাথাতে মারছে ডান্টা দিয়ে, মাথাটা একটু নষ্ট হয়ে গেছে। আর ও কারেন্টের শর্ট লাগাইছিল, ও কারেন্টের শর্ট মোটামুটি 2-3 বার লাগাইছিল। এখন ছেলে কোথায়? এখন ওখানে আছে, ভিডিও কামাতে ছড়ছিল, ওই জন্য আমি জানতে পারছি। ভিডিও থেকে জানতে পারছেন? হ্যাঁ। ছেলের সঙ্গে কোনটা কথা হয়েছে? না, এর সাথে হয়নি, কথা হয়নি না, মানে বড়টার সাথে হয়েছে। 2 ভাই গেছিল? হ্যাঁ, 2 ভাই। তো এই বিষয় নিয়ে কথা বলবো। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অলিক মিত্র। অলিক, যেভাবে নির্যাতন চালানো হয়েছে, প্রায় উল্টো ঝুলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুতের শক দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে অভিযুক্ত যুবক অর্থাৎ যে মারধর করেছে তার কি কোনো খোঁজ মিলেছে? দেখো স্বপ্না, এখনো পর্যন্ত কিন্তু তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। তবে এই ঘটনাটি এরকম যে একটা নির্মম, এখনকার এত বছর স্বাধীনতার পরও দেশে কিন্তু এরকম ধরনের অত্যাচার চালানো হয় এবং খাস কলকাতার বুকে এরকম একটা ঘটনার মতন সাহস পেয়ে যায়, এটা কিন্তু একটা ভয়ানক ঘটনা। এবং সেই ঘটনার জের কোথায়? উত্তর দিনাজপুর জেলা থেকে, সেখান থেকে শাহিন শাহ বলে একজন যুবক তারই প্রতিবেশী একজনকে নিয়ে এসে কাজের নাম করে কলকাতায় নিয়ে আসে এবং কলকাতায় নিয়ে আসার পর সেখানে কিন্তু একটি প্যান্ট তৈরির কারখানাতে তারা একসাথে কাজ
যে যুক্ত হয়। এরপরে কিন্তু দেখা যায় যে এই শাহিন শাহ সে কিন্তু ওই যুবককে রীতিমতন একটি মোবাইল চুরির অপবাদ দিয়ে তার পা বেঁধে উপরে বিল্ডিং এর উপর দিকটা ঠিক লাগিয়ে ঝুলিয়ে রেখে তাকে রীতিমতন হাত নিচের দিকে দিয়ে হাতেও কিন্তু বেঁধে দেওয়া হয় এবং এই বাঁধা হাতের মধ্যে ইলেকট্রিকের শক দিয়ে তাকে রীতিমতন নির্মমভাবে শাস্তি দেওয়া হয় এবং এই দৃশ্য কিন্তু মোবাইলে ভাইরাল হয় এবং ভাইরাল হওয়ার পরে কিন্তু পরিবারের লোকেরা প্রথমে জানতে পারে এবং তারপরে কিন্তু অন্য দিক থেকে এই যুবক পালিয়ে প্রাণে বাঁচে এবং সে আড়াল করে থাকে। পরবর্তী সময়তে পুলিশ তাকে উদ্ধার করে। এদিকে যেই যুবক এই ঘটনাটি ঘটিয়েছে তার কিন্তু এখনো পর্যন্ত তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি এবং পুলিশ চেষ্টা চালাচ্ছে তাকে গ্রেপ্তার করার জন্য এবং এই বিষয়ে পুলিশ ওই গ্রামে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের গ্রামে ঢুকে সেখান থেকে কিন্তু পুলিশ একজনকে আটক করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে তার সূত্র ধরে পুলিশ আরো কয়েকজনকে গ্রেপ্তার করার চেষ্টা চালাচ্ছে। অলিক, যে যুবকের উপর এইভাবে অমানবিক নির্যাতন চালানো হয়েছে এবং তিনিও নিখোঁজ রয়েছেন, তার কি কোনো খোঁজ পাওয়া গিয়েছে? এসবটা জানালাম যেটা যে তাকে পুলিশ উদ্ধার করতে পেরেছে এবং সেই যুবক কিন্তু রীতিমতন এখনো পর্যন্ত ভয়ে আটকে রয়েছে এবং তার বক্তব্য যে সে এরকম ভাবে তাকে মারা হয়েছে, সে রীতিমতন দীর্ঘ সময় তাকে ঝুলিয়ে রাখা হয়েছিল পা উপর দিকে বেঁধে এবং সেইভাবে সে প্রায় 40 মিনিটের মতন সে ছিল বলে পুলিশ সূত্র থেকে জানতে পারছি আমরা। ফলে তার কিন্তু যে চরম সমস্যা হচ্ছে এবং শারীরিকভাবে যে সে যে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা কিন্তু বলাই যায় এবং তার কিন্তু পরিবারের লোকেরাও এই বিষয়ে ইসলামপুর থানায় অভিযোগ জানিয়েছে। যদিও ঘটনাস্থল যেহেতু কলকাতা সেই কারণে কিন্তু এই বিষয়টি পুলিশ দুই থানা মিলে গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে। এই যুবকের খোঁজ কি পাওয়া গেছে অলিক? আরো একবার যদি পরিষ্কার করো। হ্যাঁ, এই যুবককে পুলিশ উদ্ধার করতে পেরেছে যে যার এরকম নির্মম যাকে শাস্তি দেওয়া হয়েছিল, অর্থাৎ যাকে মোবাইল চুরির অপবাদে যাকে আটক করা হয়েছিল তাকে কিন্তু পুলিশ উদ্ধার করতে পেরেছে। কিন্তু যে এই ঘটনাটি ঘটিয়েছে তাকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি, তবে তার সূত্র ধরে একজনকে পুলিশ কিন্তু আটক করেছে। ধন্যবাদ অলিক। যে যুবককে অমানবিকভাবে নির্যাতন চালানো হয়েছে সেই যুবকের আত্মীয় কি বলছেন শোনাবো আপনাদের। ভাস্তা গেছিল কলকাতা কাজে নিয়েছিল, ফারুকের ভাই যে ছেলেটা, হ্যাঁ সেন্সা নিয়ে গেছিল আগে কাজে নিয়ে গেছিল, কাজ করছিল ছেলেটা। 1 মাস হয়ে গেছে, মোটামুটি 1 মাস হয়ে গেছে কাজ হওয়ার পরে। তো উনি বলছে কি কাজ হয়ে গেছে, আমাদের টাকা চাচ্ছিল না কাছে, যে আমাকে নিয়ে আসো, 1 মাস হয়ে গেলো, তা আমাকে টাকাটা একটু দাও, তো আমি বাড়ি পাঠাবো। ওনার বাড়ির অবস্থা ভালো না, ওই ছেলেগুলো কামায়, ওর বাবা ওরকম এরকম দিমাগ টিমাগ নাই, পাগলের মতো পাগল, বুঝলেন তো, কোনো জানে না। ওর মাটা একটু গিয়ে আছে, ও মাঠে কাজ করতো, তো বলছে মা তোমাকে কাজ করতে হবে না, আমরা যা আমাকে পাঠাতো, আমাকে 4,000 টাকা যা দিবে ওই দিয়ে তো আমার তো সংসারটা চলবে। ওনার বড় ভাই আছে, এখনো হয়েছে এইটা ব্যাপার যে ছেলেটা ওকে মারছে, ধরছে, ও মোবাইল চুরি করে নিয়ে ধরছে, মারছিল, তো মারছে ওকে এইভাবে কি মারা যায়, ওকে পা উপরে করছে, মাথা নিচনে করে মারছে, কারেন্ট শর্ট দেওয়া হয়েছে। তারপর থেকে ছেলেটা 2 দিন থেকে 3 দিন হয়ে গেল, আজকে থেকে ছেলেটা খোঁজ পাওয়া যাচ্ছে না, কোথায় আছে না আছে, মারে দিয়েছে না রাখছে, কোনো খোঁজ। দেশ জুড়ে চোখ রাঙাচ্ছে করোনা এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর যে গত 24 ঘন্টায় রাজ্যে 41 জন নতুন করে আক্রান্ত হয়েছে। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 372 জন। কলকাতায় ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্তের জেরেই মৃত্যু, এমনটাই কিন্তু জানা গিয়েছে। নিউ আলিপুরে বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে। কিডনির সমস্যায় ভুগছিলেন বছর 43-এর মহিলা। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, যেটা জানা গিয়েছে যে একজনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই এবং তিনি কিডনির সমস্যা নিয়ে ভুগছিলেন, প্রীতি আর কি কি জানা যাচ্ছে?
একেবারেই দেখো, যখন দেশে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে, তো সেই সময় কিন্তু এই প্রথমবার রাজ্যে কোভিড আক্রান্তের মৃত্যুর যে তথ্য, সেই তথ্য কিন্তু সামনে এসেছে। ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি, নিউ আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে কিন্তু বছর 43-এর এক মহিলার মৃত্যু হয়েছে। ওই মহিলা কিন্তু কিডনি জনিত এবং হার্টের সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। তবে গত 5 দিন আগে কিন্তু তাকে হাসপাতালে ভর্তি করা হয়, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল এবং যখন তার কোভিড পরীক্ষা করা হয় তখন সেক্ষেত্রে দেখা যায় যে কোভিডের যে রিপোর্ট সেটা কিন্তু পজিটিভ আসে এবং গতকাল রাতেই কিন্তু এই মহিলার মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু হাসপাতালের সূত্রে আমরা জানতে পারছি। ধন্যবাদ প্রীতি। অন্যদিকে শিলিগুড়ি মেডিকেল কলেজে আক্রান্ত এক চিকিৎসক, এমনটাই কিন্তু জানা গিয়েছে। অর্থাৎ দেশ জুড়ে কোভিডের দাপট ক্রমশ বেড়েই চলেছে। রাজ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে 24 ঘন্টা নতুন করে আক্রান্ত 41 জন। শিলিগুড়িতে আক্রান্ত এক চিকিৎসক, শিলিগুড়ি মেডিকেল কলেজের এক চিকিৎসক, তিনি আক্রান্ত কোভিডে। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি লক্ষণ শীল। লক্ষণ, যেটা জানা গিয়েছে যে শিলিগুড়ির মেডিকেল কলেজে একজন চিকিৎসক, তিনিও কোভিডে আক্রান্ত। এই মুহূর্তে তিনি কেমন রয়েছেন লক্ষণ? দেখো, এই মুহূর্তে বাড়িতেই তার চিকিৎসা চলছে এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজের এক চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন বেশ কয়েকদিন হলো। তো এখন বর্তমানে তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে এবং বাড়ি থেকেই তার ট্রিটমেন্ট চলছে। এবং শিলিগুড়িতে নতুন করে কোনো করোনা আক্রান্তের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। স্বাস্থ্য দপ্তর থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে জানা বলেছে যে কোনো আতঙ্কিত না হওয়ার জন্য সবাইকে বলেছেন এবং স্বাস্থ্যবিধি মেনে সবাইকে চলতে বলেছেন। ধন্যবাদ লক্ষণ। অন্যদিকে চিকিৎসকরা কোভিড নিয়ে কি বলছেন শোনাবো। ওভারঅল দেখুন, যদি অ্যাক্টিভ কেস বলা হয়, আমাদের ভারতবর্ষে অ্যাক্টিভ কেস অ্যারাউন্ড 4,000। তার মধ্যে আমরা ওয়েস্ট বেঙ্গলে অ্যারাউন্ড 340-র মতো কেসেস পেয়েছি এবং দেখা যাচ্ছে প্রায় সবই মাইল্ড সিমটোমেটিক। এবং আমাদের ওভারঅল ডেটা বলছে যে এটা বেসিক্যালি JN1 আছে, তারপরে NB181, এই সব স্ট্রেনসগুলো আছে যে জায়গাগুলোতে জিনোম সিকোয়েন্সিং হয়েছে। এখন আমাদের সব ক্ষেত্রে কিন্তু জিনোম সিকোয়েন্সিং হয়ে ওঠেনি বা করার প্ল্যান হচ্ছে বা প্রসেস চলছে। আমাদের স্বাস্থ্য ভবন থেকে দেখা হচ্ছে যে কোনটার কি জিনোম সিকোয়েন্সিং, তার স্যাম্পেল আমরা পাঠাচ্ছি। ওভারঅল যেটা দেখা যাচ্ছে যে সংখ্যা পেশেন্ট যেটা আছে তার মধ্যে কিন্তু খুব বেশি সিমটম কারো নেই, সবই মাইল্ড টু মডারেট এবং বেশিরভাগ ক্ষেত্রে সব ডিসচার্জ হয়ে বাড়ি চলে যাচ্ছে। এবং বেশ কিছু সংখ্যক পেশেন্ট আছে যাদের আমরা ভর্তি করতে হচ্ছে না, পেশেন্ট ভর্তি হওয়ার দরকার পড়ছে না এবং নিজেরাই সুস্থ হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে এটা একদমই এখন অ্যালার্মিং বা খুব ম্যাটার অফ কনসার্ন নয় এবং সবাই অবজার্ভ করছে, গভর্নমেন্ট থেকে অবজারভেশন রাখা হচ্ছে। আমরা হসপিটাল বেসড একটা ডেটাবেস বানাচ্ছি এবং সেটা টাইম টু টাইম ভারতবর্ষ সরকার এবং লোকাল গভর্নমেন্টের সঙ্গে আমরা শেয়ার করছি এবং আমার মনে হয় এভরিথিং ইজ ইন প্রসেস, ঠিকই আছে। প্রাইম টাইম আজ এ পর্যন্তই। বিরতির পর দেখুন নিউজ এক্সপ্রেস, তারপর সন্ধ্যে 7টায় বেঙ্গল লাইন পম্পির সঙ্গে।